দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের নতুন আয়োজন ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান। সপ্তাহের 7 দিনই আমরা এই অনুষ্ঠানটা প্রচার করব সংবাদপত্রের শীর্ষ খবর এবং এর পেছনের খবর এবং সেই খবরের বিশ্লেষণ নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্টুডিওতে স্বাগত। আলোচনা শুরুর আগে আমি সংবাদপত্রের শীর্ষ খবরগুলো একটু দেখে নেই। দৈনিক প্রথম আলোর শিরোনাম, মৃত্যু বেশি ছিল ঢাকার 5 এলাকায়। উত্তরায় 70 জন, মিরপুরে 62, মোহাম্মদপুরে 43, রামপুরা 32, যাত্রাবাড়িতে 117। সংসদে উচ্চকক্ষ নিয়ে দলগুলোর একমত হয়নি, সিদ্ধান্ত দেবে কমিশন। আমার দেশ পত্রিকার শীর্ষ খবর, প্রার্থিতায় ছাত্র দলের শীর্ষ নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা শীর্ষ নিউজ করেছে এবং একটা মন্তব্য প্রতিবেদনে মাহমুদুর রহমান লিখেছেন যে নেতারা এবার জবানে লাগাম দিন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, প্রাথমিক বাছাই বাদ এনসিপি সহ সব দল। আবু সাইদ নিয়ে একটা তাদের শীর্ষ খবর রয়েছে, যে হত্যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবু সাইদ স্মরণে জুলাই শহীদ দিবস আজ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে প্রয়োজন ডিটেনশন। যুগান্তরের প্রধান শিরোনাম, জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট আবু সাইদ হত্যা, দুহাত ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, 16 জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা। আরেকটি খবর তাদের রয়েছে যে মৌলিক ইস্যুতে জটিলতা বাড়ছে, ঐক্যমত্য কমিশনের হতাশায় সুর, দায় কি শুধু রাজনীতিকদের? কালের কণ্ঠের প্রধান শিরোনাম, চ্যালেঞ্জেও রপ্তানিতে আশা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিএনপির রাজনীতিতে নতুন মোড়, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ফের প্রতিহিংসার রাজনীতি। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিশ্বব্যাংকের অর্থ চায়নি সরকারি। নয় দিগন্ত, বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে 14 কর্মকর্তা বরখাস্ত। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, শৃঙ্খলা ফেরাতে কঠোর সরকার, এনবিআরের 14 কর্মকর্তা বরখাস্ত ও বাধ্যতামূলক অবসর। বণিক বার্তার প্রধান শিরোনাম, যে অর্থনৈতিক আকর্ষণে বিশ্বের 1000 শহরের মধ্যে ঢাকার স্থান 482। জুলাই শহীদ দিবস আজ। আবু সাইদের মৃত্যুর পরই উঠতে শুরু করে শেখ হাসিনার পতনের দাবি। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, প্রাইভেট সেক্টর সাইডলাইন্স ইন ট্যারিফ টক্স অ্যাট এ স্টার রাউন্ড টেবল, ইন্ডাস্ট্রি লিডার্স ট্রেড এক্সপার্টস স্ল্যাম গভর্নমেন্টস হ্যান্ডলিং অফ নেগোসিয়েশন উইথ ইউএস। নিউ এজের প্রধান শিরোনাম, হাফ অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল উইদাউট হেড টিচার্স। আজিজ ভাই, আপনি জানেন যে আজ জুলাই শহীদ দিবস। আজকের এই দিনে রংপুরের আবু সাইদ শহীদ হয়েছিলেন এবং তার শহীদের পরই কিন্তু আন্দোলনটা স্ফুলিঙ্গ সারা দেশেই ছড়িয়ে পড়ে এবং তার যে বিরচিত আত্মত্যাগ, সেই আত্মত্যাগ এই আন্দোলনে নতুন একটা মাত্রা যোগ করেছিল। প্রথম আলো যে মূল শিরোনাম করেছিল যে মৃত্যু বেশি ছিল ঢাকার 5 এলাকায়। ওই সময়ের প্রেক্ষাপটটা একটু আপনার কাছে জানতে চাই যে সারা দেশে যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনে তো আসলে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি যে বিবদমান যে দলগুলো ছিল, শিক্ষার্থী রাজনৈতিক দল, তাদের ভিতরে একটা মতদ্বৈততা ছিল এবং শেষ আমরা গত সপ্তাহ থেকে দেখছি যে প্রকাশ্যে একটা বিরোধ। এইটা কি আসলে আন্দোলনের স্পিরিট ছিল? ধন্যবাদ আপনাকে। প্রথমে আজকে প্রথম দিনে আপনাদের সংবাদপত্রে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলা ভিশনেরকে আমি ধন্যবাদ জানাই। দেখেন, আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন, দেখেন সেই ছাত্রদের আন্দোলন, আমি যদি বলি 52 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে কিন্তু ছাত্ররা অগ্রভাগে ছিল। এই 2024 সালে যে 5ই আগস্টের পরিবর্তন, সেখানে ছাত্ররা অগ্রভাগে ছিল। কিন্তু এই সময়ে ছাত্ররা আপনি দেখেন 15 বছরে সব বিরোধী দল কিন্তু আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অনেক নির্যাতন হয়েছে, কেস, কানেকশন, আয়নাঘর, গুম, খুন ইত্যাদি ইত্যাদি। তারপরে ছাত্ররা যখন নেমে গেছে তখন কিন্তু আন্দোলনটার পরিণতি ঘটে। এই আন্দোলনের 3টে স্টেজ ছিল আমার কাছে মনে হয়েছে, 3-4টে স্টেজ। একটা হলো ছাত্ররা যখন আন্দোলন শুরু করে, কোটার সংস্কার নিয়ে আন্দোলন শুরু করে, এরপরে আপনার 6 জন তাদের নেতাকে ধরে নেয় ডিবির প্রধান হারুন সাহেব। এটা হারুনের ভাতের হোটেল বলে পরিচিত। সেখানে তাদেরকে নির্যাতনও করা হয়। এখন যে এনসিপির আহ্বায়ক, তার আপনি খেয়াল করে থাকেন, তাকে পিটিয়ে কিন্তু 300 ফিটে ফেলে রেখেছিল। পরে তাকে পাওয়া যায়, উদ্ধার করা যায়। যাই হোক, তাদেরকে কিন্তু
ধরে একবার স্টেটমেন্টও নেওয়া হয়েছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, এমনও হলো, এবং 3 মন্ত্রী গিয়ে তাদের সাথে কথাও বলেছে। কিন্তু এই নেতৃত্বটা এমন ছিল যে ছড়ায় ছিটে সব সমন্বয়ক, এবং তখন ঘোষণা হলো যে না, যে কোনো সমন্বয়ক কল দিলেই আন্দোলন চলবে, কারণ যে কোনো কাউকে অ্যারেস্ট করতে পারে, গ্রেপ্তার করতে পারে, বাধ্য করতে পারে। এরপরে আন্দোলনটা তারপরে কয়েকদিন বেশ মাসখানেক চলছিল, তখন কিন্তু আন্দোলনটা কিছুটা স্থিমিত হয়ে আসে। এরপরে প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা নামে, তখন কিন্তু আন্দোলনটা গতি পায়, এবং সর্বশেষ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ যে তখন গুলি করে তাকে হত্যা করা হয়, এটার একটা ঘটনা দেখেন, ভিডিওটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, টেলিভিশন থেকে শুরু করে মাস মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এইটা আরও গুরুত্ব পায় এই জন্যেই যে আবু সাইদ একটা লাঠি হাতে ছিল, সে নিরস্ত্র ছিল, ইচ্ছে করলে ওখানে শত শত পুলিশ ছিল, ইচ্ছে করলে তাকে ঘেরাও করে গ্রেপ্তার করতে পারত, কিন্তু গ্রেপ্তার না করে তাকে হত্যা করা হয় গুলি করে। তারপরেও আবার চার্জশিট পুলিশ দেয় যে তারা গুলিতে হত্যা হয় নাই, তাদের ভিতরে সংঘর্ষে হত্যা হয়েছে। এই জন্য কিন্তু আরও বিষয়টা ফুসে ওঠে ছাত্ররা, এবং তখন ওই আন্দোলনের ওই সময়ে যে আন্দোলনটা বেগবান হয়, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের ভিতরে ঢুকে পড়ে, যার ফলে পুরা দেশটা কিন্তু পুরা আন্দোলন তুঙ্গে উঠে যায়। সুতরাং আবু সাইদের যে আজকে আপনার যে এই দিবস, এটা জুলাই শহীদ দিবস, এটা অত্যন্ত যৌক্তিক এবং এটা উচিত ছিল, এবং এটা সঠিক সিদ্ধান্ত, কারণ এটাই ছিল টার্নিং পয়েন্ট। কারণ 15 বছরের, বিশেষ করে আমি বলবো তার আগে 2 বছরে 111 সরকার এই দেশে মুক্তিযুদ্ধে আপনার গণতান্ত্রিক মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে ফাইট করে দেশটা শেষ পর্যন্ত স্বাধীন হয়েছে। সেই দেশে সেই দল আপনার ফ্যাসিস্টে পরিণত হলো। পৃথিবীর কোনো দেশে পাবেন না গণতান্ত্রিক দেশ নাম অথচ আয়নাঘর হয়, এ দেশে তাও ছিল। হ্যাঁ, তো এই জন্যে আমি বলবো যে এই আবু সাইদের মৃত্যুর শহীদ হওয়ার ভিতর দিয়ে কিন্তু আন্দোলন বেগবান হয় এবং সরকারের এক দফা কিন্তু পরিণত হয়। এটা টার্নিং পয়েন্ট আসলে কেন ছিল? তার 2 হাত প্রসারিত করে যে বিরচিত মৃত্যু, এটাই কি আসলে টার্নিং পয়েন্ট ছিল? না, আমি তা বলছি না, অনেকগুলো ইস্যু। একটা কারণ অনেকেই তো মারা গিয়েছিল, আবু সাইদটা কেন সিগনিফিক্যান্ট? সিম্পল হলো যে সে প্রথম মারা যায়, প্রথম কিন্তু সে গুলিবিদ্ধ, এবং সে হাত তুলেছিল, নিরস্ত্র ছিল। তাকে আমি যেটা বললাম, তাকে গ্রেপ্তার করা যেতে পারত, কিন্তু সে বিরচিতভাবে বারবার এগিয়ে আসছে, বারবার পিছাইছে, কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয়। পরে আপনার আরও ফুসে ওঠে যখন পুলিশ বলে গুলি করে মারা হয় নাই, সে তাদের ভিতরে অন্তর্কন্দল বা নিজেদের ভিতরে গুলি গালাতে মারা গেছে। তখন কিন্তু আন্দোলনটা বেশি বেগবান হয়ে যায়। তখন আর ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আন্দোলনে যুক্ত হয়ে যায়। তারপরে কিন্তু ফ্যাসিস্ট বিলোপ এক দফার দাবিতে চলে যায়। এবং এর আগে দেখেন, যখন কোঠা সংস্কার আন্দোলন হয়েছে, আমি লিখিয়েছি কয়েকটা স্টেপ কিন্তু শেখ হাসিনা পেয়েছিল, তাদের সাথে আলোচনায় বসলেই কিন্তু সমাধানটা হতো, বসে নেই। শেষে গণভবনের দরজা খুলে বসে আছে যে আমি আলোচনায়, তখন আর সিচুয়েশন সেই জায়গায় নাই, শেষ পর্যন্ত তাকে পালিয়েই যেতে হয়েছে। তো সুতরাং শেখ হাসিনা যে সময় পেল, অনেক সময় পেয়েছে, কিন্তু সে কি মানে বিএনপির আন্দোলন বা বিরোধী দল আন্দোলনটা যেভাবে মোকাবেলা করেছিল গত 15 বছরে, মানে শেখ হাসিনা ঠিক সেরকমই আন্দোলনে আসলে কি ভেবেছিল? মানে এই আন্দোলনের চরিত্রটা বুঝতে কি সরকার ব্যর্থ হয়েছিল ওই সময়? আন্দোলনের ছাত্ররা কোনো আন্দোলনে কিন্তু ব্যর্থ হয়নি। এইটা শেখ হাসিনাও ছাত্র ছিল, বদরুদ্দিন কলেজের ছাত্র ছিল, তো সে কিন্তু এটা বুঝতে পারে না, কারণ সে আসলে একক নেত্রী, একার হাতের সব ক্ষমতা চলে গেছিল এবং উচ্চমানের ফ্যাসিস্ট একনায়ক হয়ে গেছিল। সে পথই ধরেছিল দমন পীড়ন করে, নির্যাতন করে, হত্যা করে আমি ক্ষমতায় থাকবো। হ্যাঁ, যার ফলে প্রত্যেকটা আপনি দেখেন, আপনাদের টকশোতেও আওয়ামী লীগের নেতা কর্মী আনছেন, তারাও বলতে যে নেত্রী সব জানে, সব একই সেই সমাধান করবে। এবং আপনি দেখেন মাঝখানে কিন্তু আবার দেখেন এই ছাত্র লীগের ছেলেদেরকেও নামায় দেওয়া হয়েছিল, যে বলা হলো না যে একটা কথা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন হলো, যে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে যদি সমান মার্ক পায় তাহলে কি মুক্তিযোদ্ধার ছেলে চাকরি পাবে নাকি রাজাকারের ছেলে পাবে?
তখন তিনি বলেছিলেন যে রাজাকারের ছেলে মুক্তিযোদ্ধার ছেলে পাবে নাকি রাজাকারের ছেলে পাবে। তখন এই স্লোগান উঠলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই ঢাকা ব্রিটিশে উত্তাল হয়ে গেল। ওখানে কিন্তু আন্দোলনটা কিন্তু পেল, গতি পেল। কিন্তু এই আন্দোলনের তো একটা বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। না, ওইটাই আমি বলছি, আন্দোলনটা কিন্তু স্থিমিত হয়ে গেছিল। কিন্তু দেখেন, আমার বাসাটা হচ্ছে একদিকে ইস্ট ওয়েস্ট আর একদিকে হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এই ছেলেরা যখন নেমে আসলো, এবং শুধু সেই না, সব প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা নেমে আসলো এবং কলেজের ছেলেরাও নেমে আসলো, তখনই কিন্তু আন্দোলন আপনার একদম সরকারের নিয়ন্ত্রণে হয়ে গেল। তখন ওই যে দেখেন, একটা মোবাইলে দেখাইছে এক এসআই অফিসার সার্জেন্ট, তখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তখনকার আপনার আইজিপি দাঁড়ানো ছিল, স্যার একটাই গুলি করে একটাই মরে, কিন্তু অন্যরা কেউ যায় না, এটা কিন্তু সাংঘাতিক ভাইরাল হয়েছিল। যার ফলে সব আপনার দেখেন ছাত্ররা তারা কিন্তু একদম হয়ে গেছে, মানে তারা মরতে রাজি, কিন্তু আন্দোলন তারা ব্যর্থ করবে না। কিন্তু এই যে এত শহীদের বিনিময়ে যে আন্দোলনটা হলো, ফ্যাসিস্টের পতন হলো, তারপরে আমরা যে চিত্রটা দেখলাম গত এক বছরে, এইটা কি আসলে কাম্য ছিল? না, এটা কাম্য ছিল না। তবে আমি বলবো যে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু ঐক্যমত এখনো আছে। একবার খেয়াল করে দেখেন, ট্রাম্প যখন জিতলো, প্রেসিডেন্ট হলো, এরপরে শেখ হাসিনা ভারত থেকে বলছিল যে ট্রাম্পের ছবি নিয়ে তোমরা মিছিল করো, ওখানে ট্রাম্পের ছবি আন্দোলন করলে আমি পাঠিয়ে দেব, তাহলে ট্রাম্প পক্ষে আসবে আর কি। তো ওই সময়ে কিন্তু আপনি দেখেন সব সংগঠন, এই এনসিপি, তখন তো এনসিপি ছিল না, ছাত্র আন্দোলন, শিবির, ছাত্র দল থেকে শুরু করে যত বাম দল ছিল, সবাই নামছিল। এখনো যদি ফ্যাসিস্ট উকি মারে ঠিকই ঐক্যবদ্ধ হবে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে, আমি বলবো দুটো কারণ। একটা কারণ হচ্ছে ইউনূস সরকার সংস্কার এত এড়িয়ে বাড়ায় নিছে, এবং সবটাতে একমত করতে চায়। একমত তো সব দলের নীতি আদর্শ তো আলাদা, একমত তো সব ইস্যুতে হবে না। আবার অনেক ইস্যু আছে যেটার জন্য জনগণের ম্যান্ডেট লাগবে। কারণ আমি নিজেও বলেছি, ধরেন এই যে 30টে দল বসে, 30টে দল কি দেশের মালিক? 30টে দল কি এই দেশের জনগণ তাদের দেশটা ইজারা দিছে? তারা সব করবে। এই জন্য অনেক সাংবিধানিক মৌলিক ইস্যুতে অবশ্যই গণভোট লাগবে, এবং সেটাও কিন্তু আলোচনা হয়েছে। এখন যে জায়গায় এসে দেখা গেছে বিরাট ধরেন কয়েকটা ইস্যুতে আটকে গেছে। একটা হলো ধরেন জুলাই আপনার শহীদ দিবস, তার আবার জুলাই সনদ, জুলাই ঘোষণা, এগুলোতে কিন্তু একমত হয়েছে। এগুলোতে মোটামুটি সবাই একমত হয়েছে, যার যার লিখিত দিয়েও দিছে। হ্যাঁ, আমার মনে হয় এটা হয়ে যাবে। এবং বিএনপির পক্ষ থেকে বড় দল বলা হয়েছে যে এটা সংবিধানে তাদের এই জুলাইয়ের গণঅভ্যুত্থান, অগাস্টের গণঅভ্যুত্থান, 5 তারিখের অভ্যুত্থান যাতে কেউ অস্বীকার করতে না পারে, সুতরাং এটা সংবিধানে যুক্ত হতে হবে। তো এটা তো তাহলে সমাধান হবে। এখন যেটা বাচ্চে, যে জায়গায় আমার সমস্যা, আমি ব্যক্তিগতভাবে সমস্যা মনে করি, ধরেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটা বিএনপির আগেরই প্রস্তাব ছিল 31 দফা, এবং বিএনপির সাথে যারা ছিল তাদের সমন্বিত কিন্তু 31 দফা। এটা কিন্তু বিএনপির একক না, বিএনপির একক ছিল অনেক আগে। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যতগুলো রাজনৈতিক দল আন্দোলন করেছে সবাইকে মিলেই 31 দফা করা হলো। বিএনপি শুরুতে দিয়েছিল 23 দফা। হ্যাঁ, তো এখন এরপরে আপনি ঐক্যবদ্ধ কমিশন যখন আলোচনা করলো, সবাইকে চিঠি দিল যে তোমাদের প্রস্তাব দাও ইস্যু। তো প্রস্তাব দিছে 31 দফা, বিএনপিও জমা দিছে, জামাতও দিছে, সব দলই দিছে, সব দলই। তো তখন স্প্রেডশিট দেয়, এই যে টিক পাড়া কোশ্চেন না, সেখানে কিন্তু এই আনুপাতিক নির্বাচন ছিল না। হ্যাঁ, কারণ আনুপাতিক নির্বাচন একমাত্র বিএনপির দাবি, উচ্চকক্ষর দাবিটা ছিল একমাত্র, মানে আগেই ঘোষণা দিয়েছিল এটা বিএনপির, এটা তাদের অন্য দলগুলো মেনে নিচ্ছে, আর আনুপাতিক নির্বাচন ছিলই না। হ্যাঁ, হঠাৎ করে ঐক্যবদ্ধ কমিশনে কিন্তু আগাচ্ছে। ধরেন 160টা না কতটি প্রস্তাব, তার ভিতরে তো 90টা একমত হয়ে গেছে। কিছু কিছু ইস্যুতে একমত হতে পারে নাই। সেটা হলো যে ধরেন উচ্চকক্ষ হবে, এটা সবাই একমত, তবে
উচ্চকক্ষ হচ্ছে আনুপাতিক নির্বাচনে হবে একটা প্রস্তাব, আর বিএনপির প্রস্তাব হচ্ছে যে নিম্নকক্ষ অর্থাৎ যে সংসদ হবে সেই সংসদের আনুপাত হারে হবে। এই জায়গায় সমাধান জটিলতা পাচ্ছে। তো এখন এ ব্যাপারে কিন্তু আপনার এখন ঐক্যমত্য কমিশনের উপরে দায়ভার পড়ছে, তারা এটার একটা সমাধানের লাইন দেখাবে। তা আমার মনে হয় এটাও সেই সমাধানটাও কি আসলে সব রাজনৈতিক দল মেনে নেবে? এটা সম্ভবত না। আজকে আমি যদি দেখি যে মানব জমিন একটা যে প্রধান শিরোনাম করেছিল যে দায়ী কি শুধু রাজনীতিকদের, মৌলিক ইস্যুতে জটিলতা বাড়ছে, ঐক্যমত্য কমিশনে হতাশার সুর। সবকিছুকে আমরা দায় কি রাজনীতিবিদদের দেব? না, রাজনীতিবিদদের না। আমি তো বললামই যে এমন এভিনিউ, এত সংস্কার কমিশন খুলে বসছে। আমি তো প্রশ্ন এটা আজকে ক্রিটিসাইজ করতে চাচ্ছি না, এটা তো এই সরকারের ম্যান্ডেট নাই, অনেক ইস্যুতে হাত দিছে। হ্যাঁ, তো এটা এবং অনেক ইস্যুতে সংস্কার, যেমন শিক্ষা সংস্কার কমিশন নাই, এটা তো দরকার ছিল বিজ্ঞানের যুগে, খুবই জরুরি ছিল, কিন্তু এটা হাত দেয় নাই। এখন ছাত্রদেরকে আন্দোলন করতেছে, এই ছাত্ররা দেখেন অ্যাটিটিউড দেখে মনে হয় যে ছাত্ররা একবারে এমপি হতে চায়, সব মন্ত্রী হতে চায়, লেখাপড়ার কথা একবারও বলা হয় না তাদের। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে এখন যে জটিলতা, ধরেন আনুপাতিক নির্বাচন যদি বলেন, উচ্চমানের গণতন্ত্র যদি কোনো দেশে না থাকে, সেই দেশে আনুপাতিক নির্বাচন কিন্তু কখনোই সাকসেসফুল হয় না। যেমন নেপালে দেখেন, নেপালে 2008 সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসছে, 12 বছরে 17 বার সরকার পতন করছে বিকজ অফ আনুপাতিক নির্বাচন। কারণ নেপালের যে বামপন্থী দল তারা 50% ভোট কোনো দিনই পায় নাই, 50-র অধিক পায় নাই, আর অন্য দলগুলি আসছে ফেলাই দিছে, সব এক হয়ে ফেলে দিছে সরকার। এখন ওই দেশের নাগরিকরা, নেপালিজরা এখন রাজতন্ত্রে ফেরত যেতে চায়, সেই অন্ধকার যুগে ফেরত যেতে চায়। আপনি দেখেন ইসরায়েলের নেতানিয়াহুর লিকুদ পার্টি কখনো 30%-এর উপরে ভোট পায় নাই। এখন ওইখানে যতগুলো রাজনৈতিক দল আছে সব ইহুদের দল, মুসলমানদের দল তো এটা পিটাইতেছে, মারতেছে। এখন এই যে নেতানিয়াহু, সে কিন্তু ঘাতক হয়ে গেছে, কারণ সব দল আনুপাতিক নির্বাচনে সব চাপায় দেয়, গাজাতে মুসলিম নিধন করতেছে। হ্যাঁ, এরকম অনেক দেশে এরকম নানান সমস্যা, তারা সব দল অনেক দেশে আছে, প্রায় 70টার দেশে ফুল আনুপাতিক নির্বাচন আছে, তারা সবাই গণতন্ত্রে ফিরে আসতে চায়। গণতন্ত্রের ডিমেরিটস থাকলেও আপনার আনুপাতিক নির্বাচনের যে ডিমেরিটস, একবার সরকার একদম অস্থিতিশীল হয়ে যায়, অথবা সরকারকে স্বৈরাচার বানায় দেয়। ধরেন আমাদের দেশে 100টার মতো পার্টি আছে, নতুন দল 144টা নিবন্ধন চাইছে, তারা দরখাস্ত করছে, সব দরখাস্ত ফর্মই পূরণ করতে পারে নাই, সব বাতিল হয়ে গেছে। কিন্তু এনসিপি তো এই যে দরখাস্ত বাতিলের পরে বা তাদের যে নিবন্ধন বাতিলের পরে এনসিপি তো দোষ দিচ্ছে নির্বাচন কমিশনকে যে তারা পক্ষপাতমূলক আচরণ করছে। নো, আমার এটা তো বাতিল হয় না, 15 দিন সময় দিচ্ছে, তারা পূরণ করতে পারে। দরখাস্ত যেটা নির্বাচন কমিশন জমা দিতে হয়, একটি দলও পারে নেই, 144টা দল, একটি দলে পারে নাই, তাদের 15 দিন সময় দিছে। আর তাদের বিতর্ক হচ্ছে যে তারা শাপলা চায়, হ্যাঁ, এবং নৌকা বাতিল করতে হবে, নৌকা প্রতীক। ইলেকশন কমিশন বলছে যে নৌকা প্রতীক হচ্ছে ইলেকশন কমিশনের প্রপার্টি, এটা থাকবে, যদি কাউকে পাবে, না পেলে না পাবে, কিন্তু এটা ইলেকশনের প্রপার্টি। অন্যের কথায় তো এটা বাতিল হবে না, কারণ আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ ঘোষণা হয় নাই, তার অ্যাক্টিভিটি স্থগিত হয়েছে। সুতরাং এখন যদি সরকার সিদ্ধান্ত নেয় যে কথায় যে আওয়ামী লীগও ইলেকশন করবে, তার প্রতীক তো পুরনো প্রতীক চাইতেও পারে। আবার কথা যে প্রতীক বাতিল করলেও অন্য প্রতীকেও তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারে। তো আমি পাবো না, সুতরাং আমার অন্যটাও পাবে না, এমনকি ধানের শীষও বাতিল করতে হবে, এই কথা উত্থাপন করছে। এগুলো হলো খালি জটিলতা বাঁধানো। কেন মনে হয় যে এনসিপি যদি শাপলা না পায়, সেক্ষেত্রে ধানের শীষ প্রতীক নিয়ে তারা বিতর্কটা কেন তৈরি করলো? অন্য কোন দলের বা যে রাজনৈতিক দল যারা এখন ক্রিয়াশীল রয়েছে, মাঠে রয়েছে, এরকমের অন্য কোন দলের তো প্রতীক নিয়ে তার প্রশ্ন তোলেনি। যে প্রশ্নটা আসছে, ধরেন শাপলা জাতীয় ফুল, তাই না? কিন্তু তারা বলতেছে শাপলা তো পানির উপরে ভাসে, এগুলো মিলে হবে। হ্যাঁ, আর ধানের শীষের কথা হলো, ধানের শীষ তো আমাদের জাতীয় প্রতীক না। হ্যাঁ, সেখানে ধানের শীষ কিন্তু আলাদাভাবে প্রতীকটা, সেখানেও আপনার অনেক কিছু মিলে টিলে ধানের শীষ ভিতরে দেওয়া আছে। তো ধানের শীষ তো জাতীয় প্রতীকও না।
যেমন দাড়িপাল্লা নিয়ে প্রশ্ন উঠছিল যে দাড়িপাল্লা জাতীয় মানে হাইকোর্টের প্রতীক, কিন্তু জাতীয় প্রতীক না। তো এখন কথা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে ইলেকশন কমিশন, আপনি তার সবকিছুতে চ্যালেঞ্জ করবেন কেন? আবার তার সংস্কার চান, তো তাহলে তো সরকারেরও সংস্কার চাবে, সরকারের এই জায়গায় তো হাত দেওয়া যাবে না। আপনার দাবি আপনি দরখাস্ত পূরণ করতে পারেন না, আপনি এটা ওরটা বাদ দেন, ওরটা বাদ দেন, এটা কেমন কথা? এ তো শিক্ষিত ছেলে, তারা একটা দরখাস্ত পূরণ করতে পারে নাই, অ্যাপ্লাই করতে পারে নাই। বলেন আপনি 144টা দল তারা নিবন্ধন চায়, তারা দেশ চালাবে, একটি দল আপনার তাদের দরখাস্ত ঠিক মতো পূরণ করতে পারে নাই। আপনি এখন বলতেছে এটা চাই না, ওটা চাই, ওটা আমারটা না দিলে অমুকটা বাতিল, এগুলো তো আর্গুমেন্ট হলো না। কিন্তু সেই আর্গুমেন্টের জায়গায় তো আমরা দেখতেছি এখন একটা প্রতিহিংসার রাজনীতি আসলে শুরু হয়ে গেল। যেমন মাহমুদুর রহমান একটা মন্তব্য প্রতিবেদন মানে লিখেছেন যে নেতারা এবার জবানে লাগাম দিন। জবানে লাগাম দেওয়ার সময় কি চলে এসেছে? কারণ আমরা বেশ কয়েকদিন রাজনীতির মাঠে যে স্লোগানগুলো শুনলাম, এটাকে আপনাকে আশাহত করেছে না যে এক বছর যেতে না যেতেই এই দলগুলোর ভিতরে অশ্রাব্য ভাষায় স্লোগান দেয়া, এটাকে মেনে নেওয়া যায়? এটা কিন্তু আবার মনে হয় পরিণতির দিকে আসছে। সব দলই কিন্তু এটা বলতেছে যে সবার মুখে লাগাম দেওয়া দরকার। আমি জামাতকেও শুনেছি বলছে, অথচ জামাত কিন্তু এই সমালোচনার কিন্তু এনসিপি জামাত ছিল। মিডফোর্ড হসপিটালের সামনে যে ছেলেটি মারা যায়, সে ছেলেটি কিন্তু সোহাগ, তাকে পাথর দিয়ে হত্যা করা হয়। তার দুইটা মেয়ের ভিডিও আছে, আপনি খেয়াল করে দেখেন। এবং আপনি দেখেন লন্ডন থেকে তারেক রহমান ঠিকই খবর রাখে, সে কিন্তু প্রথম বলছে যে যারা পাথর, ভিডিওতে দেখা গেল যে পাথর দিয়ে হত্যা করছে, তার বিরুদ্ধে মামলা নাই, তার কেস নাই। আর তার দুইটা মেয়ে বলছে যে আমার মা যাদেরকে আসামি করেছে তাদের 3 জনের নাম নাই, 3 জনের নাম চেঞ্জ করে পুলিশ যেটা লেখছে সেটাতে তার মাকে আলাদাভাবে সরল মানুষ তাকে দিয়ে সাপোর্ট করেছে, স্বাক্ষর নিয়েছে এজাহারে। তো মূল যারা এই লোককে ধারণা করা হচ্ছে, তাহলে তারা 3 জন কারা? তারা এখন তো এটা তো রীতিমতো সন্দেহ কিন্তু তৈরি হয়ে গেল। আপনি যে খুন হয়েছে তার ওয়াইফ যেটা এজাহার দিল, মানে দরখাস্ত দিল, আপনি পুলিশ সেটা চেঞ্জ করলেন কেন? তারপরেও আবার বলা হচ্ছে যে তার মেয়েরা বলছে 3 জন লোক খালি ওই ডিউটি অফিসার আর আয়ুর কাছে ঘোরাঘুরি করে, পরিচয় নাই। তো এটা তো সন্দেহ তৈরি হয়েছে, এটার মীমাংসা কি হবে জানি না। এই মামলার একজন প্রধান আসামি গতকালকে গ্রেফতার হয়েছে পটুয়াখালী থেকে, আমরা যতটুকু জানতে পেরেছি, সোহাগ হত্যা মামলার। কিন্তু এই যে চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিএনপির ব্যাপারেও কিন্তু একটা অভিযোগ রয়েছে, সরকারের কার্যকর কিন্তু কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সারা বাংলাদেশেই তো একটা চাঁদাবাজি হচ্ছে, সরকার এক্ষেত্রে চাঁদাবাজি নিয়ন্ত্রণে আসলে কি ব্যবস্থা নিচ্ছে? দেখেন, চাঁদাবাজি, হত্যা এগুলো হচ্ছে। আমার কাছে 34টা উদাহরণ আছে জামাত ইসলামের। বিএনপি বড় দল, বিএনপি টার্গেট হয়ে গেছে বড়। বিএনপি 450 কর্মীদেরকে বহিষ্কার করছে, 4,500। আপনি যখন তাকে বহিষ্কার করা হয় তার মানে সে দোষী, অপরাধী। একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একটা কর্মীকে গ্রেপ্তার। পুলিশ তো, আমার কাছে মনে হয় যে সরকার এই ইস্যুটাতে দেশটা অস্থিতিশীল হোক, যাতে নির্বাচন দিতে না হয়। ব্যাপারটা তো এরকম, নাহলে অপরাধীকে কেন ধরা হবে না? ধরেন আগে ছিল ডেভিড হান্ট মানে আমার ধারণা যে বড় বড় শয়তান, ডেভিল হান্ট, শয়তানদেরকে ধরা। এখন হলো চিরুনি অভিযান। আমরা দেখতে চাই চিরুনি যাতে সব মাথার উকুন বাঁচা হয়। এখন একটারে বাঁচবেন, আরেকটারে বাঁচবেন না, তা হবে না। এবং এই চিরুনি অভিযানে যাতে যত সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি আছে সব ছাককে ধরে ফেলেন। একটা দেশে 18 কোটি লোক, এত লোক, এত ঘনবসতির লোক, 1000 লোককে আপনি এগুলো করেন না। যারা চাঁদাবাজি করে আইন করেন, যারা দুর্নীতি করে, অনেক দেশে তো ফাঁসির আদেশ আছে, আইন আছে, আপনি ট্রাইব্যুনালে বিচার করে দেন। এবং এটা তো সরকারের দায়িত্ব, যে সরকারে আছে সরকারের দায়িত্ব। যাদেরকে বহিষ্কার করা হয়েছে বিএনপি তাদেরকে দোষী মনে করেছে। শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে যে আমার দায়িত্ব বহিষ্কার করা, এরা যদি অপরাধী হয় সরকার তাদেরকে গ্রেফতার করুক। এবং না, এই যে মিটফোর্টে যে হত্যা করলো, তখনও তো কিন্তু একদম তারেক রহমান সহ সবাই বলছে, বিএনপি সবাই বলতেছে তাদের গ্রেপ্তার করা হোক। এই মামলাটা তো ওই যে আবু সাইদের মতো কেস হচ্ছে।
আবু সাইদের কেসে তো পুলিশ বলছে না যে তারা গুলি করে মারে নাই, এখানে তো মূল আসামিদেরকে বাইরে, আপনাদের পটুয়াখালী থেকে হয়েছে মূল আসামি, এখন তো সন্দেহ। এখন তো তাহলে বুঝতে হবে যে তার ওই দুইটা মেয়ের অর্থাৎ সোহাগের ওয়াইফ যে জিডিটা করলো, সেটা এবং এইটা দুইটা দেখা জনগণের এক মিলে সেটাকে নিলাম, আমরা তো তারটাও দেখতে চাই, তারটা দেখতে চাই। তো এখন তো যাকেই গ্রেপ্তার করেন, মানুষের তো যে পারসেপশন তৈরি হয়ে গেছে, আপনি অভিযোগ বদলাইছেন নাম, সুতরাং একটা প্রমাণ করতে হবে যে না প্রকৃত অভিযুক্ত প্রকৃত খুনি গ্রেপ্তার হয়েছে। কারণ তাকে কি ভাড়া করে বাইরের থেকে আনা হয়েছে কিনা, এই হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো সূত্র আছে কিনা, দেশটাকে ডিস্টেবলাইজ করার জন্য, দেশটাকে ডিপলিসাইজ করার জন্য, যাতে নির্বাচন না দিতে হয় এটাকে পিছানোর জন্যে, নাকি বিএনপিকে ঘাড়ে দোষ চাপানোর জন্য, অর্থাৎ বিএনপি একমাত্র চাঁদাবাজি দল। সুতরাং এটার যে পপুলার একটা ধারণা তৈরি হয়েছে যে বিএনপি সরকারে গেলে বিএনপি সরকার ফর্ম করবে, সুতরাং তাকে যতভাবে বিলিফিকেশন, সরকারের লাভ কি? বিএনপি কি সরকারের প্রতিপক্ষ? প্রতিপক্ষ না হলেও আমি বলবো তাহলে আপনার রেফারেন্স দিতে হয়, জাপানে গিয়ে এই প্রধান উপদেষ্টা বলেছিল একটি দল ডিসেম্বরের নির্বাচন চায়, এবং পরে মিটিং ডাকছে 28টা দল হাজির হয়েছে, 25টাই কইছে ডিসেম্বরের নির্বাচন চাই, কই দেয় নাই তো। এরপরে আবার বলল যে একটি পত্রিকায় যে একটি দল যদি সরকার চালানো অসম্ভব করে তোলে তাহলে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা তো বিএনপি মানে বিএনপির সাথে যারা আছে বাম দলগুলি আছে, ও দল তো সংখ্যা বেশি, তো তাদেরকে অপোজিশন বানায় ফেলছে। গ্রুপিং তো উনি তৈরি করছে। তারপরে আপনি দেখেন আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়, কার্যক্রম নিষিদ্ধ হয়, তখন 144 ধারা ভঙ্গ করে আন্দোলন নামলো, 1 ঘন্টার আলটিমেটাম দিল, ঠান্ডা পানিও ছিটানো হলো, সাথে সাথে আপনার 1 ঘন্টার ভিতরে ওই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হলো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছিল এই সরকারের কোনো দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই, কিন্তু উনি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দিল। তো জামাতকেও তো শেখ হাসিনা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করছে, ব্যাপারটা একই হলো। তো ওইটা হলো। তো এখন ঐক্যমত্য কমিশনের মিটিং চলা অবস্থায়, যেটা সংস্কার কমিশনের স্প্রেডশিটে ছিল না, যেটা এজেন্ডা ছিল না, সেটা নিয়ে হঠাৎ করে রাস্তায় চলে গেলেন আনুপাতিক নির্বাচন করে, এইটা না হলে ওইটা না হলে নির্বাচন চাওয়া না, আলটিমেটাম দিলে। তাহলে এই যে ঐক্যটা, আমি যদি বলি ওই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যারা নাম ছিল, অনেকেই ডাউট করে এটা ওই ছাত্ররা অগ্রভাগে ছিল, এটা নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মতি থাকতে পারে, এখানেও হয়তো তার ইঙ্গিত থাকতে পারে। সুতরাং আস্থাটা বড়, সরকারের উপরে আস্থাটা বড়, আস্থাটায় ঘুণ লেগেছে। অর্থাৎ মনে হচ্ছে যে নির্বাচনের ব্যাপারটা অশান্ত রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি অশান্ত করার একটা বহিঃশক্তির নির্দেশে হোক। আমাদের দেশে তো নির্বাচনের সময় সবসময় পরাশক্তি কাজ করে, তো এই তারা কাজ করছে কিনা বা তাদের ইঙ্গিতে এই সরকার করছেন কিনা। কারণ এই সরকারের ভিতরে তো প্রায় 17 জন বিদেশি নাগরিক এবং প্রবাসী আছে, তো তারা তো এখন দেশে অস্থিতিশীল যদি কন যে তাহলে তাদের ইন্টারেস্ট কি, তারা তো চলে যাবে। 54,000 বর্গ মাইল তো পৃথিবীর ভিতরে এক ছোট্ট দেশ, এটাতে তারা থাকবে না, তারা তো বিদেশেরই বেশি লোক। কিন্তু সরকার যে অস্থিতিশীল করতে চায়, এটাকে আসলে নির্বাচন পেছানোর জন্য না দেওয়ার জন্য, না আসলে তাদের সক্ষমতাই নেই। পুলিশের প্রধান তো বলেছেন যে গত 1 বছর আমরা পুলিশের মনোবল ফিরিয়ে আনতে পারিনি। না, এটা দুটেই। একটা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যেটা আপনি দেখেন লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানের সাথে বৈঠক হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের, উনিই উদ্যোগী হয়ে বৈঠক করলেন এবং বেগম খালেদা জিয়া এটা নেগোশিয়েট করলেন। সেখানে দেখেন যদি কিন্তু দিয়ে ভরা, কোনো ক্লিয়ার কথা নাই। আবার যে ডিসেম্বরের ভিতরে প্রস্তুতি নিতে বললো, প্রেস সেক্রেটারি দিয়ে বলালো, সেও কিন্তু শেষের লাইনে কিন্তু যদি কিন্তু সংস্কার এবং বিচার আশানুরূপ হতে হবে। তো এই শর্তগুলো যে জুড়ে দিচ্ছে, আমি বলেন এই মাহমুদুর রহমান মান্নার রেফারেন্স দিলেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি প্রিয় ছাত্র ছিল। একটি টেলিভিশনে আমার সাথে আলাপ হয়েছে, তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সময় বক্তব্য দেন, অনেক সময় বক্তব্য শোনেন, প্রশ্ন করলে মৃদু হাসেন, উত্তর দেন না। বলেন এটা সরকার প্রধান হলো?
সরকারের গণতান্ত্রিক দেশে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে না? রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, তাদের তো ইগনোর করার কোনো অর্থ হয় না। এবং প্রথম থেকেই আপনি খেয়াল করে দেখেন, অ্যাটিচিউডটা দেখেন, রাজনৈতিক দলগুলোকে কিন্তু অ্যাভয়েড করার একটা টেন্ডেন্সি ছিল। নিজের থেকে সংস্কার কমিশন করা, এটা কেউ কোনো রাজনৈতিক দল জানে না, কারোর সাথে আলাপ নাই, কিছু নেই, একটা একটা করে কমিশন করে দিছে। এখন তো গোটা 10-12 কমিশন করে ফেলছে। তো এর ভিতরে আমার কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রায়োরিটি হওয়া উচিত ছিল ইলেকশন দেওয়া। ইলেকশন করতে, নিরপেক্ষ ইলেকশন করতে যত আইন কঠিন করতে হয় করুক, এবং 5 বছর পরে মানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হোক। এই দুটো করে আপনার মৌলিক সংস্কার ছাড়া শুধু নির্বাচন করলে কি সব মানে সমাধান হয়ে যেত? না, তা বলছি না। মৌলিক সংস্কার 31 দফা তো সব দলগুলোর ছিল, প্রয়োজনে, এবং বিএনপি বলছে পরে জাতীয় সরকার, ইলেকশনের পরে জাতীয় সরকার করা হবে। সেখানে আপনি যাই বলেন না কেন, ধরেন এই সংস্কার করলেন, আপনি সংসদ অ্যাপ্রুভ করলো না, কি করবেন? এটা তো ব্যাপারটা হলো তখন আবার আন্দোলনে নামতে হবে। আজিজ ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটা হলো যে আপনি জানেন যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের 30% শুল্ক, এটা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য একটা অশনি সংকেত এবং একটা চ্যালেঞ্জের মুখে পড়বে আমাদের আর্থিক খাতটা। সেই সাথে এনবিআর এর যে অস্থিরতা, এটা তো আসলে দূর হলো না। বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে 14 কর্মকর্তা বরখাস্ত। এনবিআর এর যে ইস্যুটা বেশ কয়েক মাস ধরেই কিন্তু সরকার নেগোশিয়েট করতে পারছে না। এইটার তো একটা বিরূপ প্রতিক্রিয়া অর্থনীতিতে পড়বেই। এটা দেখেন, এনবিআর এর যে জটিলতা তৈরি হয়েছে, এখানেও কিন্তু সরকারের মিসহ্যান্ডেলিং আছে। হঠাৎ করে রাত্রে প্রজ্ঞাপন জারি করে দুটারে ভাগ করে দিল। বাস্তবতা, সরকারি কোনো অফিসার কর্মচারী আন্দোলন করতে পারে না, আইনে আছে, এটা ঠিক আছে। তার যে এখন যে অ্যাকশন, আপনি ট্রান্সফার অর্ডার, ট্রান্সফার হবেন না, আপনি যেখানে ঘুষ বেশি সেখানে বয়ে থাকবেন, সরকার ট্রান্সফার করতে পারবে না, সেই ট্রান্সফার অর্ডার আপনি ছিঁড়ে ফেলাইছেন, তো আপনি দায়ী না, আপনার চাকরি খাইছে। আমার সময় একেবারেই শেষ। আজিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ফ্রন্ট পেজ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টায় দেখবেন, দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।